আমরা আগের দিন যেটা দেখলাম যে গুণিতক কাকে বলে, গুণনীয়ক কাকে বলে, একটি সংখ্যা যদি দেওয়া থাকে তার গুণনীয়ক কিভাবে বার করতে হয়, তার গুণিতক গুলো কি করে বার করতে হয়। তো এইগুলো যখন আমরা শিখলাম, এইগুলো শেখার পরে আমরা একটু দেখে নিই যে এই গুণনীয়ক আর গুণিতক এইগুলোর কিছু কিছু বেশ সুন্দর এগুলোর বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য? না, প্রতিটি সংখ্যা নিজেই তার সবচেয়ে বড় গুণনীয়ক। এটা কিরকম বলতো? ধরো তুমি তোমার ছোট ভাইদের মধ্যে সবচেয়ে বড়, আমি যদি বলি, তার কারণ হচ্ছে যে তোমার যদি কোনো ছোট ভাই থাকে তার বয়স তো তোমার থেকে কমসে কম কম হতেই হবে, আর সে যদি তোমার যমজ হয় তাহলে হয়তো তোমার সমান। তার মানে কোন সংখ্যার যদি আমি গুণনীয়ক বা উৎপাদক বলি, সেই উৎপাদক তো তার থেকে ছোট, কেবলমাত্র সে নিজে তার যে উৎপাদক সেটাই সমস্ত উৎপাদকের মধ্যে সবচেয়ে বড়। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, ধরো আমি একটা সংখ্যা বললাম 8। 8-এর আমি যদি গুণনীয়ক গুলো বলি বা উৎপাদক গুলো বলি 1, 2, 4 আর 8, তার মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে 8। তারপরের বৈশিষ্ট্যটা দেখো, 1 হলো প্রতিটি সংখ্যার গুণনীয়ক। কেননা যে কোনো সংখ্যাকেই 1 দিয়ে ভাগ করলে মিলে যায়। আমরা আগেই বলেছিলাম যে এর সংজ্ঞা ভালো ভাষায় যাই বলা থাক, গুণনীয়ক বা উৎপাদক মানে হচ্ছে যেটা দিয়ে ভাগ করলে মিলে যায়, কোনো ভাগশেষ থাকে না। তাহলে 1 দিয়ে ভাগ যাকেই তুমি করো একটা পূর্ণ সংখ্যাকে, মনে রাখবে যে গুণিতক গুণনীয়কের এই যে অধ্যায়টা, এখানে কিন্তু আমরা খালি পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করছি, সেই জন্য এর মধ্যে ভগ্নাংশ, দশমিক এসব এনে একে আর বেশি জটিল আমরা করব না। তাহলে যে কোনো সংখ্যাকেই 1 দিয়ে ভাগ করলে মিলে যায়, অর্থাৎ 1 হলো প্রতি সংখ্যার গুণনীয়ক। 3 নম্বর যে বৈশিষ্ট্যটা বলা আছে দেখো, যদি আমরা একটি সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা ভাগ করি, আমরা একটুখানি এটাকে ছবি এঁকে বোঝার চেষ্টা করি। যদি আমরা একটি সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা ভাগ করি, আমরা ধরো একটা বললাম কিছু একটা সংখ্যা, তাকে আমি অন্য একটা সংখ্যা দিয়ে ভাগ করি এবং কোনো অবশিষ্ট না থাকে। আমরা একটা উদাহরণ দিই, ধরো আমি 18কে 3 দিয়ে ভাগ করি। 18কে 3 দিয়ে ভাগ করে আমার উত্তর হলো ভাগফল 6, ভাগশেষ 0। তাহলে এখানে বলছে যে যদি কোনো অবশিষ্ট, অবশিষ্ট মানে ভাগশেষ, যেটা সেটাকেই আরেকটা ভাষায় বলে অবশিষ্ট, ইংরেজিতে বলে রিমেইন্ডার, সেই অবশিষ্ট যদি না থাকে, দেখো শূন্য মানে কোনো অবশিষ্ট নেই, আমরা অনেক সময় কাটা চিহ্ন মানে কোনো অবশিষ্ট নেই, অর্থাৎ মিলে গেছে, তাহলে ভাজক এবং ভাগফল হলো এই সংখ্যাটার গুণনীয়ক। অর্থাৎ 3 আর 6 এটা হচ্ছে 18-র গুণনীয়ক। তার কারণ কি, 18কে 3 দিয়ে ভাগ করলে মিলে যায়, আবার 18কে 6 দিয়ে ভাগ করলেও মিলে যায়। তাহলে 3 আর 6 এরা দুজনই 18-র গুণনীয়ক। এটা এই 18কে 3 দিয়ে ভাগ করলে মিলে যায় আর 6 দিয়ে ভাগ করলে মিলে যায়, এটা থেকে আমরা বার করতে পারি। কিন্তু তার মানেই নয় যে খালি 3 আর 6 এর গুণনীয়ক, এর অন্যান্য গুণনীয়কও আছে, 2 আছে, 9 আছে, এগুলো আছে। কিন্তু যদি দেখো ভাগ করে মিলে যাচ্ছে, তাহলে এই ভাজ্য আর ভাগফল, এই ভাজক আর ভাগফল, এই ভাজক আর ভাগফল এই দুটো জিনিস হচ্ছে তোমার গুণনীয়ক। ভাজ্য গুণনীয়ক, কেননা প্রত্যেক সংখ্যা তার নিজের গুণনীয়ক। এক ব্যতীত বা এক ছাড়া প্রতিটি সংখ্যার কমপক্ষে 2টি গুণনীয়ক আছে, সেটা হলো 1 আর সংখ্যাটা নিজে। বলতো কোন সংখ্যা যার খালি 2টি গুণনীয়ক আছে? আমরা বললাম যে কমপক্ষে 2টি গুণনীয়ক আছে, কিন্তু এমন কোন সংখ্যা আছে যার বেশি পক্ষেও 2টি গুণনীয়ক আছে, মানে 2 এর বেশি আর গুণনীয়ক নেই?
সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যাগুলো, প্রাইম নাম্বারস, যেগুলো 1 দিয়ে ভাগ করলে মেলে, আর তাকে নিজেকে দিয়ে ভাগ করলে মেলে, আর কিছু দিয়ে ভাগ করলে মেলে না। প্রতিটি সংখ্যা তার নিজের একটা গুণনীয়ক, আবার প্রতিটি সংখ্যা তার নিজের একটা গুণিতকও বটে। তার কারণ কি, ধরে যে 8, 8 এর গুণিতক 8 কেন? তার কারণ হচ্ছে 8 একে 8, কোন সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যাটাই আসে। গুণিতক মানে কি, কোন একটা সংখ্যাকে আরেকটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে যা পাওয়া যায়। তাহলে 1 তো একটা পূর্ণ সংখ্যা, তাহলে 1 দিয়ে গুণ করে ওটাকেই পাওয়া যায়, সুতরাং ওই সংখ্যাটা তার নিজের একটা গুণিতকও বটে। তাহলে প্রত্যেকটা সংখ্যা তার নিজের গুণিতক এবং গুণনীয়ক দুটোই, মানে তুমি, তোমার নিজের বড় ভাই, ছোট ভাই, সবকিছু। প্রতিটি সংখ্যা 1 এর গুণিতক। তার কারণ কি, যে যে কোনো সংখ্যাকেই 1 দিয়ে ভাগ করলে মিলে যায়, তার মানে 1 কে তত দিয়ে গুণ করলে সংখ্যাটা ফিরে আসে। একটি সংখ্যার প্রতিটি গুণিতক সেই সংখ্যাটির থেকে বড় বা সমান। তার কারণ হচ্ছে, যদি 8 আমরা ধরি, 8 এর সবচেয়ে প্রথম গুণিতক হচ্ছে 8, তারপরে 16, এরকম করে। তার মানে যে প্রথম যে গুণিতকটা, সেটা হচ্ছে সংখ্যাটা নিজে, কেননা সেটা 1 দিয়ে গুণ করে পাওয়া গেছে। 0 হলো প্রতিটি সংখ্যার গুণিতক। তার কারণ কি না, কোনো একটা সংখ্যাকে যদি আমরা 0 দিয়ে গুণ করি, তাহলে উত্তরটা 0 হবে, তাই তো? তাহলে 0 গুণিতক কি করে পাওয়া যায় না, যাই সংখ্যা দেওয়া থাক না কেন তাকে 0 দিয়ে গুণ। আমরা একটা জিনিস বারবার মনে করাচ্ছি, ওই জন্য আমি এখানে আরেকবার লিখেছি এই আলোচনা করার মাঝখানে, গুণনীয়ক এবং গুণিতক শুধুমাত্র পূর্ণ সংখ্যার জন্যই আমরা আলোচনা করছি, এটা তার জন্যই প্রযোজ্য। এটা ভগ্নাংশের জন্য আমরা এটাকে এই ধারণাটাকে আমাদের ব্যবহার করতে পারবো না। প্রতিটি সংখ্যার 1 হলো ক্ষুদ্রতম গুণনীয়ক বা ক্ষুদ্রতম উৎপাদক, আর সেই সংখ্যাটা তার সবচেয়ে বড় গুণনীয়ক বা সবচেয়ে বড় উৎপাদক। ধরো 8, যে উদাহরণটা আমরা দিচ্ছিলাম, এর সবচেয়ে ছোট গুণনীয়ক হচ্ছে 1, আর সবচেয়ে বড় গুণনীয়ক হচ্ছে 8, তার থেকে বড় আর নেই। এবারে গুণিতক যদি আমরা বলি, আমরা প্রত্যেকটা সংখ্যা নিজেই তার গুণিতক, এটা তো আগে বলেছি, কিন্তু সেই গুণিতক গুলো কটা হতে পারে, এটার উত্তর হচ্ছে অসীম, অসংখ্য হতে পারে। যেমন ধরো 8 এর গুণিতক কি কি, 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, এরকম করে তুমি অসংখ্য অনেক কিছু দিয়ে গুণ করতে পারো। তার ফলে 8 এর যে গুণিতক আমরা যদি লিখি, 8 এর গুণিতক, এই 8 এর গুণিতক আমার কিন্তু অসংখ্য হতে পারে, সেরকম যে কোনো সংখ্যারই হতে পারে। 8 দিয়ে আমরা এই উদাহরণটা দিই। তার জন্য আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে প্রত্যেকটা সংখ্যার জন্য অসীম সংখ্যক গুণিতক, অসংখ্য আছে, কিন্তু গুণনীয়কটা সীমিত সংখ্যা, এবং সেই সীমিত সংখ্যাটি যদি মাত্র 2 হয়, অর্থাৎ কারোর যদি মাত্র 2টি গুণনীয়ক থাকে, শুধুমাত্র 2, তাহলে তাকে মৌলিক সংখ্যা বলে। এটা আমরা একটু আগেই বললাম। তো এই যে গুণনীয়ক আর গুণিতক আমরা বললাম, এই গুণনীয়ক আর গুণিতক, এটার বাস্তবে কি ব্যবহার হবে, আমরা আগের দিন একটা অঙ্ক দেখছিলাম যে সাদা ফুল, লাল ফুল, হলুদ ফুল, এগুলো বিভিন্ন সংখ্যায় কেনা হয়েছে। এবারে এগুলোকে আমার কতগুলো ফুলদানিতে সাজাতে হবে, যাতে প্রত্যেকটা ফুলদানিতে সমান সংখ্যক একই ধরনের ফুল থাকে। তাহলে সেরকম আমার কটা ফুলদানি লাগতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে সেরকম আমার কটা ফুলদানি লাগতে পারে, এটাকে যদি আমরা বার করি, তাহলে কিন্তু এরকম অনেক উত্তর হতে পারে। আমরা দেখি এরকম, যেমন ধরো আমরা সেই পুরনো অঙ্কটা একবার দেখি। আজ বাড়িতে উৎসব, অনেকগুলি ফুলদানি সাজাতে হবে, টেবিলে ফুলদানি রাখা আছে। বাবা বাজার থেকে 12টা রজনীগন্ধা, 18টা হলুদ গোলাপ আর 30টা লাল গোলাপ নিয়ে এসছে। এগুলোকে আমরা সমান ভাগে ভাগ করব, অর্থাৎ আমরা যদি
ধরো কতগুলো ফুলদানি নিই, প্রত্যেকটা ফুলদানিতে সমান সংখ্যক রজনীগন্ধা থাকবে, সমান সংখ্যক হলুদ ফুল থাকবে, সমান সংখ্যক লাল ফুল থাকবে। আমরা হিসাব করে বার করেছিলাম যদি 6টা ফুলদানি থাকে তাহলে এক একটাতে 2টো করে রজনীগন্ধা, টোটাল হলো 12টা। হলুদে এক একটা 3টে করে, তাহলে মোট হলো 6 গুণ 3 18টা। আর লালে 5টা, 5 গুণ 6 30টা। তাহলে 6টা ফুলদানি হলে সেটাতে ভাগ করে দিতে পারি। আবার আর কেউ বললো যে না না আমি 3টে ফুলদানি আমার আছে, ওর থেকে বেশি নিই, তাহলেও হবে, কি আর হবে, যে এক একটাতে রজনীগন্ধা 2টো রাখতাম তার জায়গায় 4টে করে রাখবো, দ্বিগুণ করে দেবো। হলুদ ফুল 3টে করে রাখতাম তার জায়গায় 6টা করে রাখবো, লাল ফুল 5টা করে রাখতাম তার জায়গায় 10টা করে রাখবো। তার মানে আমি ফুলদানির সংখ্যাটা যদি কমিয়ে দিই তাও আমি ম্যানেজ করতে পারবো, এক একটাতে শুধু আমার একটু করে বেশি করে ফুল রাখবো। তাহলে এরকম কটা ফুলদানি হতে পারে তোমাকে যদি কেউ উত্তর করে, তাহলে এরকম 6 3 2 1, একটা ফুলদানি বা যদি থাকে তার মধ্যে সবকটা ফুল রেখে দাও, তাও হতে পারে। তাহলে আমরা কটা ফুলদানি এরকম পেতে পারি, আমরা দেখলাম যে তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ফুলদানি হতে পারে 6টা। কিন্তু যদি আমরা এই বেশি সংখ্যক কথাটা না বলি, যদি বলি যে কোনো সংখ্যক ফুলদানি হতে পারে, তাহলে দেখো 6 3 2 1, এই চারটেরই একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য বলতো? এরা হচ্ছে 12 18 আর 30। 12 18 30 কোথা থেকে এলো? 12টা রজনীগন্ধা, 18টা হলুদ গোলাপ আর 30টা লাল গোলাপ। তাহলে এই যে 12 18 30, এই তিনটের সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক হচ্ছে এইগুলো সব। দেখো 6, 12কে 6 দিয়ে ভাগ করলে মেলে, 18 দিয়ে ভাগ 18কে 6 দিয়ে ভাগ করলে মেলে, 30কেও 6 দিয়ে ভাগ করলে, তাহলে 6 এদের সাধারণ গুণনীয়ক। একইভাবে 3 এদের সাধারণ গুণনীয়ক 2 এবং 1। তো অনেকগুলো সাধারণ গুণনীয়ক আছে, কিন্তু আমি যদি প্রশ্নটা করি যে সবচেয়ে বেশি কটা ফুলদানি আমি ব্যবহার করতে পারবো যাতে সমানভাবে আমি এগুলোকে রাখতে পারি, তাহলে সবচেয়ে বেশি হচ্ছে এই গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড়। সবচেয়ে বড়কে আমরা সাধু ভাষায় কি বলি বলতো? গরিষ্ঠ, মানে হাইয়েস্ট, ইংরেজিতে বলবো হাইয়েস্ট। এই সংখ্যাগুলোর মধ্যে হাইয়েস্ট, তাহলে গরিষ্ঠ, এটা ঠিক। আর এই সংখ্যাগুলোর বৈশিষ্ট্য কি? এই সংখ্যাগুলো হচ্ছে 12 18 আর 30-এর সাধারণ গুণনীয়ক। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ইংরেজিতে আমরা বলি সাধারণকে বলি কমন, মানে সবার জন্যই গুণনীয়ক, ওই জন্য কমন। আর গুণনীয়ক হচ্ছে ফ্যাক্টর। তাহলে আমরা সাধারণ গুণনীয়ক বার করা আগে শিখেছিলাম যে কতগুলো সাধারণ গুণনীয়ক হতে পারে। এবারে আমরা দেখলাম তার মধ্যে যেটা সবচেয়ে বড় তাকে আমরা বলবো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সেই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এখানে হচ্ছে 6। কিছুই না, এই গুণনীয়ক গুলোর সাধারণ গুণনীয়ক গুলোর মধ্যে সবচেয়ে বড়। এই গরিষ্ঠর গ নিলাম, সাধারণের সা নিলাম, আর গুণনীয়কের গু নিলাম, তাহলে এটা হয়ে গেল গসাগু। তাহলে তোমরা যে গসাগু অঙ্ক শুনেছো, এই গসাগুটা আর কিছুই নয়, গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটা বার করা। আমরা ইংরেজিটা যদি দেখি, হাইয়েস্ট এর এইচ, কমন এর সি, আর ফ্যাক্টরের এফ। তাহলে ইংরেজিতে একে আমরা বলছি HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এটাকে ছোট করে বলা যাতে বারবার অত বড় একটা জিনিস না বলতে। আমরা দেখো একটা ছবি দিয়ে না এটাকে বোঝার চেষ্টা করি, কি করে এটাকে আমরা বার করব। আমরা তো একটা উদাহরণ দিয়ে দেখলাম, একটা ফুলদানি, সেখানে ফুল রাখবো এরকম দেখলাম। কিন্তু আমরা প্রথমে ওই কথার অঙ্কের উদাহরণ না দেখে যদি সংখ্যাটা দেখি, আগের অঙ্কটা, তাহলে সংখ্যায় যদি আমরা বলতাম তাহলে আমার কি হতো? 12 18 আর 30-এর গসাগু বার করো, সেই তো হতো অঙ্কটা। ওটাকে আমরা গল্পের মতো করে বললাম বলে ফুলদানি ফুল এসব এলো, কিন্তু গল্পটাকে সংখ্যায় দাঁড় করানো। দেখো অঙ্কের এই যে পাটিগণিত আমরা শিখছি, এই অঙ্কের একটা বড় ব্যাপার হচ্ছে যে গল্পটাকে সংখ্যায় নিয়ে আসা।
আর সংখ্যায় আনার পরে সংখ্যাটাকে দিয়ে ওই জিনিসটাকে করা। তো সেইটা করার পদ্ধতিটা আমরা এবার শেখার চেষ্টা করি। ধরো আমরা 12 আর 30-এর গসাগু বার করব। তাহলে আমরা কিভাবে করতে পারি? প্রথম হচ্ছে যে এগুলোর আমরা মৌলিক যে উৎপাদক বা গুণনীয়ক এটাকে বার করার চেষ্টা করবো। কেন মৌলিক বলো তো? তার কারণ হচ্ছে আমরা এমন উৎপাদক বার করব যাকে আর ভাঙা যায় না, অর্থাৎ যেই উৎপাদকগুলো দিয়ে আরো বড় উৎপাদক তৈরি করা যায়। যেমন ধরো আমরা একটা কথা বলেছিলাম যে একটা বাড়ির দেয়াল আছে, এই দেয়ালকে আমি ভাঙতে 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 এক একটা ইট, আমি একটা ইটের থেকে আর ভাঙবো না যদি বলি, এখানে তো আমি পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করছি, সেজন্য ভগ্নাংশ আমার নয়। তাহলে আমি একটা দেয়ালকে ভাঙতে 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 এমনই ভাঙলাম যে সবচেয়ে ছোট যে একক, অর্থাৎ এক একটা ইটে সেটা ভাগ হয়ে গেল। তাহলে এবার যদি আমরা দেয়ালটার কিছু অংশ আবার তৈরি করতে চাই, ওই ইটগুলোর কয়েকটাকে জুড়ে আমরা করতে পারি। তাহলে সবচেয়ে যে ছোট ভাগে ভাঙা যায়, সেই ভাগে ভাঙা গেলে তার থেকে আবার আমরা গড়ে তুলতে পারি যেরকম চাই। তো সেই জন্য সবচেয়ে ছোট ভাগ দেয়ালের জন্য যেরকম ইট, আমাদের সংখ্যার জন্য মৌলিক সংখ্যা, কেননা মৌলিক সংখ্যার পরে মৌলিক সংখ্যাকে আর ভাঙা যায় না। এ যেন অণু পরমাণুর মতো। পরমাণু যেমন আমরা যদিও তোমার পরমাণুকে ভাঙা যায়, তার মধ্যে কণা আছে সবই, কিন্তু এক সময় মানুষ জানতো যে পরমাণুকে আর ভাঙা যায়। তো সেই রকমই এই মৌলিক সংখ্যা তাকে আর ভাঙা যায় না। আমরা পরে জেনেছি হ্যাঁ নিশ্চয়ই একে ভগ্নাংশ করে ভাঙা যেতে পারে, সেটা অন্য কথা, কিন্তু পূর্ণ সংখ্যায় আমরা তাকে আর ভাঙতে পারি। তাহলে আমরা যে কোনো একটা সংখ্যাকে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে ভাঙার চেষ্টা করবো, একে বলে প্রাইম ফ্যাক্টরাইজেশন। আমি একটু ইংরেজিটা বলছি কেন জানো তো? তার কারণ হচ্ছে যে তোমরা যত পড়াশোনা করবে দেখবে ইংরাজি যে পরিভাষা সেটাকে জানলে, কোন একটা বই ধরো একটু ইংরেজিতে লেখা আছে, সেখানে কিছু অঙ্ক আছে, অঙ্ক এমন না তার খুব একটা ভাষা লাগে না, তুমি বাংলায় বলো, হিন্দিতে বলো, ইংরেজিতে বলো, কি অন্য যে কোনো তামিল তেলেগু যাতে ইচ্ছা বলো, তোমার অঙ্কটা কিন্তু পাল্টায় না। শুধু এই দু একটা যে তোমার টার্মিনোলজি বা নাম, এই নামগুলো একটু আমরা বাংলায় জানবো, আমরা যেহেতু বাঙালি বাংলা পড়ছি বাংলায় জানবো, আবার ইংরেজিটা অন্যদের সাথে কথা বলতে গেলে লাগে, সেটাও আমরা জানবো, এইটুকু আর কি। কিন্তু অঙ্কটা করার জন্য আমার অত ইংরেজি জানার দরকার নেই। তাহলে এই যে 12 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন বা মৌলিক উৎপাদকে ভেঙে নেওয়া, মৌলিক উৎপাদকে ভাঙা। এই মৌলিক উৎপাদকে আমরা কি করে ভাঙবো? আমি তোমাদের অনেকগুলো উপায় দেখাচ্ছি। প্রথম একটা উপায় দেখাই, দেখো এটাকে একটু রাবার দিয়ে মুছে নি, তাহলে এই জায়গাটাতে আমি লিখবো। ধরো আমি লিখলাম 12। আমি যদি উৎপাদক খোঁজার চেষ্টা করি, আমি প্রথমে 2 দিয়ে ভাগ করে দেখবো মেলে কিনা। তাহলে আমি একে 2 দিয়ে ভাগ করলাম, সেই 2টা এখানে লিখলাম। 2 দিয়ে ভাগ করে কত হলো? 6। একে আমরা বলি উৎপাদকের গাছ বা ফ্যাক্টর ট্রি। তার কারণ কি জানতো? এটা গাছের মতো ডালাপালা বিস্তার করবে। দেখো এবার 2কে আমি আর ভাঙতে পারি না, আমি একে আর ভাঙার চেষ্টা করবো না, কিন্তু 6কে ভাঙতে পারি। 6কে আমি 2 আর 3-এ ভাঙতে পারি, তাই? তাহলে এরকম করে ভাঙতে ভাঙতে আমি দেখো 2 আর 3কে আর ভাঙতে পারবো না, কেননা এরা মৌলিক সংখ্যা। তাহলে একটা বড় সংখ্যাকে আমি ভাগ করে ভাঙতে ভাঙতে কোথায় গিয়ে থামবো? যখন আমি সব মৌলিক সংখ্যা পেয়েছি। এবার এই মৌলিক সংখ্যাগুলোকে তুমি গুণ করে দাও। কি কি মৌলিক সংখ্যা আমি পেলাম? এই ডালটার শেষে পেলাম 2, এই ডালটার শেষে 2, এটা ডালটার 2, অর্থাৎ আমি লিখলাম 12 সমান সমান 2 গুণ 2 গুণ 3। এটা বোঝা গেল? খুব সোজা। সেই রকম একটা আমরা গাছ বানাই, উৎপাদকের গাছ বানাই 30-এর। দেখো 30, একে আমরা 2 দিয়ে ভাগ করি। দেখো 2 দিয়ে ভাগ করলে মিলবে কি করে বুঝলাম বলো তো? এটা জোড় সংখ্যা, জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে তো মিলবেই। শেষে 0 আছে মানেই জানবে জোড় সংখ্যা। তাহলে 30-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি হলো 15। দেখো 15কে আবার ভাঙা যায়। 15কে আমি যদি 3 দিয়ে ভাগ করি হলো 5। এই 3, 5, 2 এদেরকে আর ভাঙা যায় না। আমরা 1কে কিন্তু ধরছি না হিসাবে, কেন আমার মৌলিক সংখ্যাই শুরু হচ্ছে 2 থেকে। আমার
কাজটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন, মৌলিক উৎপাদকে ভাগ। ওই জন্য আমি আর একের দিকে যাচ্ছি। তাহলে 30 হলো, দেখো 30টাকে আমরা বলতে পারি 2 গুণ 3 গুণ 5। ঠিক আছে, এইটা। তাহলে এদের মধ্যে সাধারণ গুণনীয়ক মানে কমন দুটোতেই আছে কোনটা? আমরা একটু লিখি সাধারণ গুণনীয়ক। এরা হচ্ছে 2 আর 3, তাই তো? তাহলে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কি? না, এমন একটা সংখ্যা, দেখো এটাকে আমরা বলবো সাধারণ মৌলিক গুণনীয়ক। তার কারণ কি? এই মৌলিক সংখ্যাগুলোকে যুগ মানে গুণ করে আবার আরেকটা গুণনীয়ক পাওয়া যায়। যদি 2 একটা গুণনীয়ক হয় আর 3 একটা গুণনীয়ক হয়, তাহলে 3 গুণ 2 এর একটা গুণনীয়ক। তাহলে 6 একটা সাধারণ গুণনীয়ক, কিন্তু ওটা মৌলিক। তাহলে সাধারণ মৌলিক গুণনীয়ক গুলো হলো এইগুলো। তাহলে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কে? এই মৌলিক গুলোকে যদি আমি গুণ করি তাহলেই আমি পেয়ে যাব। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সবচেয়ে বড়, সেটা হচ্ছে এইগুলোকে যদি আমি গুণ করি। দেখো এই মৌলিক গুণনীয়ক গুলো এগুলো ছোট ছোট, তাহলে এদের থেকে সবচেয়ে বড় আমরা কোনটা পেতে পারি যদি এগুলোকে আমরা গুণ করি? তাহলে সেটা হলো 2 গুণ 3, এটা হলো 6। তুমি দেখো এই যে অঙ্কটা আমরা করলাম, এটা কিন্তু গসাগুর অঙ্ক আমরা করে ফেললাম এইভাবে গল্প করতে করতে। তাহলে 12 আর 30 এর গসাগু 6, এটা তুমি প্রমাণ করতে পারো কি করে? না, প্রথম হচ্ছে 6 এদের দুজনের সাধারণ গুণনীয়ক, অর্থাৎ 12কে 6 দিয়ে ভাগ করলে মেলে, আবার 30কেও 6 দিয়ে ভাগ করলে মেলে। তাহলে 6 কে দিয়ে এদের দুজনকেই ভাগ করলে মেলে, এই জন্য এরা হচ্ছে সাধারণ গুণনীয়ক। আর এই 6 এমন একটা সংখ্যা যেটা সবচেয়ে বড়, যেটা এদের দুজনকে যেটা দিয়ে ভাগ করলে মিলে যায়, ওই জন্য ওটা হচ্ছে গরিষ্ঠ। এবার দেখো আমরা সেই রজনীগন্ধার আর সাদা ফুল আর লাল ফুলের অঙ্কের আমরা আরেকবার দেখতে এসেছি, যেটা আমি একটু আগে বলছিলাম যে আমরা যদি বলি যে 12টা রজনীগন্ধা, 18টা হলুদ গোলাপ আর 30টা লাল গোলাপ আমরা সমানভাবে এক একটা করে সাজাবো, তাহলে সবচেয়ে বেশি কটা ফুলদানি আমি ব্যবহার করতে পারবো? তো আমরা দেখেছিলাম যে ওটা 12, 18 আর 30-এর গসাগু করে বার করা যায়। তো এই গসাগু আমরা কি করে বার করি? দেখো আমরা আগের যে আমরা হিসাবটা দেখালাম, সেখানে আমরা দুটো সংখ্যার বার করেছি, এখানে দুটোর জায়গায় 3টে, কিন্তু ব্যাপারটা একই রকম। দেখো আমরা সেই গাছের মতো 12কে আমরা ভেঙে দিলাম 2 আর 6, 6কে 2 আর 3, 18কে 2 আর 9, 9কে 3 আর 3, 30কে 2, 15, 15কে 5, 3। তাহলে আমরা এটাকে যদি লিখি 12 সমান সমান এই মৌলিক গুলোকে আমরা গুণ করতে পারি, 2 গুণ 2 গুণ 3, 18, 2 গুণ 3 গুণ 3, আর 30, 2 গুণ 3 গুণ 5, তাই তো? তাহলে এদের মধ্যে সাধারণ বা কমন কি আছে, যেটা তিনটের মধ্যেই একই ভাবে আছে? দেখো 2 আছে আর 3 আছে, তাহলে এদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হবে 2 গুণ 3। তাহলে এটা আমরা বার করে নিলাম এদের গসাগু, অর্থাৎ 6। এবারে এইভাবে তোমার উৎপাদককে মৌলিক উৎপাদকে ভাগ করে করা, এটা ছোট সংখ্যার জন্য ঠিক আছে, কিন্তু বড় সংখ্যার জন্য করতে গেলে অনেক সময় লাগে। তো বড় সংখ্যার জন্য যে করার উপায় আছে সেটা আমরা পরে দেখব, কিন্তু ছোট সংখ্যার জন্য আরেকটু সহজ ভাবে আমরা লিখে করতে পারি। কিরকম? দেখো প্রথমে আমরা এই যে জিনিসটা করলাম না, এইটাকে আমরা পাশাপাশি লিখে করি। তাহলে 12, 18, 30 এদেরকে আমরা পাশাপাশি লিখলাম। দেখো এবার আমি গসাগু বার করার যেটা আমরা করলাম না, সেটাকে একটা ছকে বাঁধা পদ্ধতির মতো তোমাদেরকে শেখাচ্ছি। তাহলে 12, 18, 30 আমরা কি করছি বলতো? এদের আমরা
প্রথমে মৌলিক উৎপাদক গুলো বার করছি। দেখো মৌলিক উৎপাদক তিনজনেরই হচ্ছে 2। তাহলে আমরা লিখলাম একে 2 দিয়ে যদি ভাগ করি 12 নেমে এলো 6, 18কে 2 দিয়ে ভাগ করলে 9, 30কে 2 দিয়ে ভাগ করলে 15। আচ্ছা, এদের মধ্যে আর কি সাধারণ গুণনীয়ক বা উৎপাদক আছে? 3। 6কেও ওটা দিয়ে ভাগ করলে মেলে, 9কেও মেলে, 15কেও মেলে। তাহলে আমরা 3 দিয়ে ভাগ করি, চলো। করে হলো 2, 3, 5। আর দেখো এদের মধ্যে কমন কিছু নেই। তাহলে আমরা কমন বা সাধারণ কি কি আছে দেখলাম এইভাবে দাগ টেনে করে। একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3। তাহলে এর গসাগু হলো 2 গুণ 3। তাহলে তোমাদের যদি মৌলিক উৎপাদকে ভেঙে করতে বলে এরকম গুণ করে লেখার থেকে এইটা দিয়ে করতে অনেক সুবিধা হয়। তাহলে এইটা আমরা দেখলাম যে মৌলিক উৎপাদকে ভেঙে গসাগু করে। এই বাঁদিকে আমরা এটা কি লিখেছি আমি আবার মনে করিয়ে দিচ্ছি তোমাদের। এটা হচ্ছে মৌলিক উৎপাদকে ভেঙে গসাগু করার একটা ছকে বাঁধা পদ্ধতি। এবারে আমি তোমাদের যেটা বলছিলাম যে বড় সংখ্যা যদি হয় এরকম আর কত উৎপাদকে ভাঙবে, অনেক বেশি সংখ্যক উৎপাদক থাকতে পারে, তার জন্য একটা পদ্ধতি আছে, তাকে বলে ভাগ পদ্ধতি। তো ভাগ পদ্ধতিটা আমরা দেখি। আমাকে কাদের কাদের গসাগু বার করতে হবে? 12, 18 আর 30। তাহলে আমি প্রথমে একসাথে 3টে নিতে পারি না, কেন বলতো? ভাগ পদ্ধতি মানে তো আমি ভাগ করবো, 3টে সংখ্যাকে তো আর একসাথে ভাগ করা যায় না, দুটোকে নিয়ে নিয়ে ভাগ করতে হয়। তাহলে আমি প্রথমে এদের মধ্যে যে কোনো দুটো, প্রথম দুটো নিতে হবে এরকম কোনো মানে নেই, ছোট দুটো নিতে হবে এরকম কোনো মানে নেই, যে কোনো দুটো আমি। তাহলে 12 আর 18 নিই। আমরা সাধারণত ছোট থেকে বড় এভাবে সাজিয়ে সেইভাবে নিই। তাহলে 12 আর 18 নিই। তাহলে 18কে আমি 12 দিয়ে ভাগ করি। যদি করি তাহলে 12 এককে 12, আমি বিয়োগ করে দিলাম, পড়ে রইল 6। এবার দেখো এটাকে আমার পদ্ধতিটা আমরা কি করব একটু ভালো করে লক্ষ্য করো। এই 12টাকে আমি এবার এখানে নামাবো, এখানে নামিয়ে দিলাম। নামিয়ে দিলে আমার এখন আমি 12কে 6 দিয়ে ভাগ করবো, অর্থাৎ আগে যেটা ভাজক ছিল এখন সেটা নতুন ভাজ্য হয়ে গেল। আগে যেটা ভাজক ছিল এখন পরের ধাপে সেটা নতুন ভাজ্য হয়ে গেল। এবার তাহলে আমি 12কে 6 দিয়ে ভাগ করবো, 6 দুগুণে 12 হয়ে গেল। তাহলে 12 আর 18-র মধ্যে আমি এই ভাগ পদ্ধতি করে শেষ অবধি ভাগফল কত পেলাম? না 6। ঠিক আছে, তাহলে এই যে শেষ অবধি ভাগফল আমি পেলাম 6, এটা কি বলতো? এটা হচ্ছে 12 আর 18-র গসাগু। এবারে 12, 18 আর 30-এর গসাগুর মধ্যে 12 আর 18-র গসাগু 6 মানে কি বলতো? তার মানে হচ্ছে 12 আর 18 এই দুটোকে যদি আমি নিই তাহলে তার সবচেয়ে বড় গুণনীয়ক বার করতে পারি 6, তার থেকে বড় বার করতে পারি না। তাহলে আমি তার সাথে যদি 30ও নিই তাহলে আমি আমার ওই 6 থেকেই শুরু করতে হবে। তার কারণ হচ্ছে 12 আর 18 এরা যতই বড় হোক এদের সাধারণ গুণনীয়ক সবচেয়ে বড় হচ্ছে 6। সেই জন্য আমার কাছে 6ই সবচেয়ে বড়, যেটা দিয়ে আমি আমার হিসাবটা শুরু করতে পারি। এবারে 30 আমার দলে ছিল না, এবার আমি 30কে নিয়ে আসবো। তাহলে 12, 18 আর 30 এদের তিনজনকে যখন আমরা বিচার করব, সেই বিচার করার সময় 12 আর 18-র যে সাধারণ সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক বা ফ্যাক্টর বা উৎপাদক, সেইটা দিয়ে আমি শুরু করব। আর তৃতীয় সংখ্যাটা যেটা এতক্ষণ আমি নিইনি সেটা আমি, তাহলে সেটা নিলে কি হয় দেখো, আমি করলাম কি 6টা আবার লিখলাম আর এখানে লিখলাম 30। দেখো 5, 6, 30, তাহলে 6 দিয়ে ভাগ করলে মিলে গেল। তাহলে 6 দিয়ে ভাগ করলে তিনজনকেই মিলে গেল, এবং তিনজনকেই যেটা দিয়ে ভাগ করলে মিলে যায় তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 6। এই শেষ অবধি যখন কোনো ভাগশেষ পড়ে থাকলো না, যেটা ভাজক থাকলো সেটাই হচ্ছে গসাগু। এটা হচ্ছে ভাগ পদ্ধতি। তাহলে মৌলিক উৎপাদক পদ্ধতি আর ভাগ পদ্ধতি এই দুটোই আমরা দেখলাম। আমরা গসাগু সম্বন্ধে আরো আলোচনা করব, কিন্তু দেখো আমরা এই যে অধ্যায়টা পড়ছি এই অধ্যায়টাতে আমরা গুণনীয়ক আর গুণিতক এই দুটো জিনিসই তো পড়েছি। তো গুণনীয়ক আর গুণিতক যখন আমরা পড়েছি তখন আমরা যেহেতু গুণনীয়ক নিয়ে আলোচনা করলাম, এবারে আমরা গুণিতক নিয়ে একটু আলোচনা। ধরো আমি বলছি
3 আর 4 এর সাধারণ গুণিতক বার করব। আমি প্রথম যেটা বলছি 3 আর 4 এর সাধারণ গুণিতক বার করব। এটা ধরো আমি প্রথম চাই, এটা আমরা একটা উদাহরণ দিচ্ছি। 3 আর 4 এর সাধারণ গুণিতক আমরা বার করব। তাহলে 3 আর 4 এর সাধারণ গুণিতক যদি আমরা বার করি, সাধারণ আর গুণিতক এটার ইংরেজিটা আমরা একটু লিখে নিই, আমরা ইংরেজি টার্মটাও তাহলে শিখে যাব। কমন, আমরা গুণিতক আগে দেখেছি মাল্টিপল, তার মানে আমরা এমন গুণিতক বার করব যে গুণিতকটা একটু পরিষ্কার করে লিখে রাখো, কমন, COMMON। একটা কাজ করি, বড় হাতে লিখি, তাহলে তোমরা এই বানানগুলোকে ভালো করে ধরতে পারো। এটাকে আমরা বড় হাতে, এটা হচ্ছে মাল্টিপল, আর এটা হচ্ছে কমন। তাহলে 3 আর 4 এর আমরা সাধারণ গুণিতক বার করবো, মানে কি এমন গুণিতক বার করবো যেটা 3 এরও গুণিতক আবার 4 এরও গুণিতক। তাহলে সেটা বার করতে গেলে দেখো আমরা এই মজার পদ্ধতিটা করব। তাহলে আমরা 3 এর গুণিতক গুলো লিখবো। কি কি গুণিতক কি করে লেখে বলো তো? নামটা দিয়ে। তার কারণ কি, আমরা ধরো নামটা পড়েছি 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। তাহলে দেখো এই যে গুণ করলে যেটা পাচ্ছি এগুলোই তো গুণিতক। তাহলে 3 একে 3, 3 হচ্ছে 3 এর গুণিতক, 3 দুগুণে 6, 6 3 এর গুণিতক, 3 তিরিকে 9, তাহলে 9 গুণিতক। তাহলে আমরা লিখি 3 এর গুণিতক কি কি হতে পারে? 3 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, এরকম করে না চলতে চলতে থাকবে অসীম। ঠিক আছে, আরো কয়েকটা লিখি চল। 3 7 21, 3 8 24, এরকম করে আমরা লিখি। এগুলো হচ্ছে 3 এর গুণ। আমাকে বলেছে 4 এরও গুণিতক বার করতে, চলো আমরা এটা একটু সবুজ রং দিয়ে লিখি, আগে একটা লাল রং দিয়ে লিখলাম। 4 এর গুণিতক, এরা কারা? 4 এর নামটা বললে যা পাওয়া যায়। 4 এর নামটা মানে 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, এরকম করে সব। এবার দেখো আমরা গুণিতক বার করেছি। এবার আমরা দেখো গুণিতক এই জিনিসটাকে আমরা বার করেছি। এবার আমরা সাধারণ গুণিতক, মানে সাধারণ মানে কি, যেটা এরও গুণিতক ওরও গুণিতক, মানে 3 এরও গুণিতক 4 এরও গুণিতক। ঠিক আছে, তাহলে 3 এরও গুণিতক 4 এরও গুণিতক কে কে আছে? আমরা যদি এর মধ্যে দেখি, দেখো প্রথম যেটা আমরা দেখবো সেটা হচ্ছে 12, ছোট থেকে বড় যদি। তারপরে দেখো 24, তাই তো? তাহলে আমার সাধারণ গুণিতক কি কি? 12 24, তোমার সাধারণ বুদ্ধিতে বলে তারপরে হবে 36। কেন বলো তো? 12 করে 2 দিয়ে গুণ করলে 24, তারপরেরটা তাহলে 12 কে 3 দিয়ে গুণ করলে যা হয় 36, এরকম এরকম করে চলতে থাকবে। এই অসংখ্য আছে, তো এদের মধ্যে সবচেয়ে ছোট কে? না 12। তাহলে সাধারণ গুণিতকদের মধ্যে সবচেয়ে ছোট যে, অর্থাৎ লঘিষ্ঠ, লঘিষ্ঠ ভালো ভাষায় বলে সবচেয়ে ছোট। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ইংরেজিতে আমরা কি বলবো? সবচেয়ে ছোট, লোয়েস্ট কমন মাল্টিপল, কথা তো আমরা একটু আগেই দেখলাম। তাহলে এইটা যেটা আমরা বার করলাম, এই যে 12 উত্তরটা, এই 12টা হচ্ছে এদের 3 আর 4 এর সাধারণ গুণিতক, কিন্তু এরকম আরো অনেক সাধারণ গুণিতক আছে, তার মধ্যে সবচেয়ে ছোট। সেই জন্য 3 আর 4 এর
সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হচ্ছে 12। এটাই সংক্ষেপে আমরা বলি লসাগুর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা এলসিএম। লসাগু, তাহলে লসাগু মানেটা আমরা বুঝলাম। দেখো, একটা অঙ্ক ছকে বাঁধা করা, এটা আমাদের শিখতে তো হবেই, নয়তো পরীক্ষায় নম্বর পাবো না। কিন্তু এই লসাগু কাকে বলে আর গসাগু কাকে বলে এটা জানা অঙ্কটা করতে পারার থেকে কিন্তু কম গুরুত্বপূর্ণ। আমি ধরো লসাগু গসাগুর অঙ্ক করতে পারি, কিন্তু কাকে বলে বুঝতে পারি না, এতে কোনো কিন্তু লাভ নেই। তার কারণ হচ্ছে আমি যখন একটা কথার অঙ্ক করব, কথার অঙ্ক মানে এরকম বাস্তবে ধরো যে আমি এই যে আমরা ফুলের মানে কোন ফুলদানিতে কটা ফুল রাখবো, সবচেয়ে বেশি কটা ফুলদানি ব্যবহার করতে পারবো, এইটা তো একটা বাস্তবের হিসাব। তো সেটা করতে গেলে যে গসাগু করতে হবে, সেটা আমরা তখনই বুঝতে পারবো যদি আমরা গসাগু মানেটা জানি। তাহলে এই যে মানেটা জেনে জিনিসটা করা, সেইটা আমার কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ছকে বাঁধা কিভাবে করতে হয় তার থেকে। তো আমরা গসাগু মানেটা কিন্তু বুঝলাম, লসাগু মানেটা বুঝলাম। এবার চলো আরেকটু এগিয়ে, এই যে গসাগু মানেটা বুঝেছি, লসাগু মানেটা বুঝেছি, কিছু কথার অঙ্ক দিয়ে আমরা নিজেকে পরীক্ষা করি আমরা কি সত্যিই মানেটা বুঝেছি। প্রথমে একটা অঙ্ক দেখো, একটা সংখ্যা 5 এবং 12 উভয় দ্বারা বিভাজ্য। তার মানে কি 5 দিয়ে ভাগ করলে মিলে যায়, আবার 12 দিয়ে ভাগ করলেও মিলে যায়। তাহলে একটা সংখ্যা 5 দিয়ে ভাগ করলে মিলে যায়, এটা কিরকম হবে বলো দেখি। এটা এই 5-এর নামটা, অর্থাৎ 5, 10, 15, 20 এরকম করে চলতে থাকবে। আমরা কয়েকটা লিখি, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65। আমি ইচ্ছে করে লিখছি যাতে তোমাদের একটা ধারণা তৈরি হয় যে 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি। 12 দ্বারা বিভাজ্য, 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60। দেখো এই অঙ্ক করার জন্য নামটা কিরম লাগছে। আমরা যে কম বয়সে যখন নামটা শিখেছি কি খারাপ লাগতো নামটাগুলোকে কিরম করে মন্ত্রের মতো মুখস্থ করা। এখন দেখো ফটাফট অঙ্ক করতে গেলে নামটাটা কিরম কাজে লাগছে। তাহলে 12, 24, 36, 48, 5 12 60, 6 12 72 এরকম করে আমরা লিখতে থাকবো। তাহলে 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে এই কালো রঙে যেটা লিখেছি। আর এটাকে আমরা একটু কালো রঙে লিখি দাঁড়া। আর 12 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা সবুজ রঙে। তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোট সাধারণ কোনটা আছে, যেটা এরও বিভাজ্য ওরও বিভাজ্য, সেটা হচ্ছে 5 আর 12 লসাগু। আমরা দেখবো লসাগুটা কি করে করে, কিন্তু এখানে আমরা চোখ বুজে দেখতে পাচ্ছি যে 5 আর 12 এদের সাধারণ সবচেয়ে ছোট যে উৎপাদক, এটা হলো 60, তাই তো? এবারে আমরা একটু উল্টো ভাবে দেখি, আর একটু সহজ ভাবে। একটা সংখ্যা 5 দিয়ে ভাগ করলে মিলে যায়, আবার 12 দিয়ে ভাগ করলে মিলে যায়। তার মানে কি বলতো, একটা সংখ্যার যদি, সেই সংখ্যাগুলো কি হতে পারে দেখো, একটা সংখ্যা যেটা 5 দিয়েও ভাগ করলে মিলে যায়, 12 দিয়েও ভাগ করলেও মিলে যায়, সেরকম একটা সংখ্যা হচ্ছে 7। এইটাকে বোঝানোর জন্য আমি এই উদাহরণটা দিলাম, এই অঙ্কটা করার জন্য কিন্তু এই উদাহরণটা দরকার। তাহলে আমি দেখলাম যে একটা সংখ্যা 5 আর 12 দুজনের দ্বারাই বিভাজ্য, মানে দুজনকে দিয়ে ভাগ করলে মিলে যায়। তাহলে 5 দিয়ে ভাগ করলে যদি মেলে, তাহলে 5 ওর একটা উৎপাদক, আবার 12 ওর একটা উৎপাদক,
কোনো একটা সংখ্যার যদি দুটো আলাদা উৎপাদক হয় তাহলে তাদের গুণফল উৎপাদক, তাই না? আমি যদি বলি ধরো 12, তার উৎপাদক একটা উৎপাদক 3 আর একটা উৎপাদক 4, তাহলে 3 গুণ 4 এটাও 12 উৎপাদক। তো একইভাবে আমরা বলতে পারি 5 গুণ 12 এইটা সেই সংখ্যাটার উৎপাদক, অর্থাৎ সেই সংখ্যাটা 5 গুণ 12 60 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে নিশ্চয়ই মিলে যাবে। অন্য কিছু দিয়ে ভাগ করলে তুমি বলতে পারো আচ্ছা 120 দিয়ে ভাগ করলে তো মিলতে পারে, আবার নাও হতে পারে। যেমন ধরো আমরা বলছি যদি সংখ্যাটা 60 হয়, এরকম সবচেয়ে ছোট সংখ্যা হতে পারে 60, তাহলে 60 5 আর 12 উভয় দ্বারা বিভাজ্য, সুতরাং 60 60 দ্বারাও বিভাজ্য, অর্থাৎ তাকে 60 দিয়ে ভাগ করলে মেলে। অন্য কোন সংখ্যা দ্বারা সেই সংখ্যা সর্বদা বিভাজ্য হবে? সর্বদা কথাটা দেখো। তোমরা বললে আরে বাবা 60 আছে তাহলে 120 হবে না কেন, 180 হবে না কেন? এই সংখ্যাগুলো কোথা থেকে আসছে? 60 কে 2 দিয়ে গুণ করলে 120, 3 দিয়ে গুণ করলে 180, এরকম। তো আমরা বলছি দেখো সর্বদা মানে কি, যে এটা গ্যারান্টির মতো, মানে এটা হবেই হবে। আমার সংখ্যাটা ধরো যদি 60 হয়, এটা 60 দিয়ে ভাগ করলে মেলে, কিন্তু 120 দিয়ে ভাগ করলে তো মেলে না। অর্থাৎ অন্য যে সংখ্যা দ্বারা সেই সংখ্যা সর্বদা বিভাজ্য হবে সেটাই 5 এবং 12 উভয় দ্বারা বিভাজ্যের মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যা, অর্থাৎ তাদের যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। দেখো এখানে জিনিসটাকে আমরা খুব সহজে হিসাব করে বার করতে পারলাম, কিন্তু আমি এটা বিভিন্ন ভাবে বলছি যাতে মানেটা তোমরা সহজে বার করতে পারো। আর দুটো অঙ্ক আমরা আজকে দেখব, করে আমরা আজকের এই আলোচনাটা শেষ করব। এই পাতায় যে অঙ্কগুলো আছে আমাকে বলছি কি, দেখো যে এমন ক্ষুদ্রতম সংখ্যাটা কি যার থেকে তুমি যদি 17 বাড়িয়ে দাও সেটা 520 দিয়ে ভাগ করলে মিলবে এবং 468 দিয়ে ভাগ করলে মিলবে। ঠিক আছে, তাহলে 520 দ্বারা বিভাজ্য, 520 দ্বারা বিভাজ্য মানে কি বলতো? 520 হচ্ছে এর একটা উৎপাদক বা গুণনীয়ক, এই জন্যই না এটা 520 দিয়ে ভাগ করলে এটা মিলবে। আর 468ও হচ্ছে এর গুণনীয়ক। তাহলে আমার সংখ্যাটা কি? সংখ্যাটা হচ্ছে ধরো 520 দিয়ে ভাগ করলে যেগুলো মেলে সেগুলো কি বলতো? 520 দিয়ে ভাগ করলে মেলে, আমরা এখানে একটু লিখি, এটাকে মুছে দিয়ে। আমি না লসাগু গসাগুর অঙ্কগুলো লসাগু গসাগুর মতো করার আগে মানেটা বুঝিয়ে দিয়ে তোমাদেরকে আমি করাবার চেষ্টা করছি। এগুলো হয়তো লসাগু গসাগুরই অঙ্ক, কিন্তু এগুলোকে আমি একটু অন্যভাবে করছি, পরে আমরা এটাকে লসাগু গসাগুর মতো করে কি করে করতে হয় সেই ছকে বাঁধা ব্যাপারটা আবার একটু পরে দেব। এবার দেখো 520 দ্বারা বিভাজ্য মানে কি? 520 ইন্টু 1, এটা 520 দ্বারা বিভাজ্য। 520 ইন্টু 2, এটাও 520 দ্বারা বিভাজ্য, 1024। 520 ইন্টু 3, 1560। 520 ইন্টু 4, 2080। 520
ইন্টু 5 2600 এরকম ভাবে চলতে থাকবে। তো আমরা এরকম ভাবে 520 কে দিয়ে ভাগ করলে মিলে যায় এরকম কি কি আছে আমরা বার করব। তো সেটা আমরা বার করার চেষ্টা করছি। 468, আচ্ছা 468 টা আমরা লিখি, দেখো 468 গুণ 1, এটা হচ্ছে 468। 468 ইন্টু 2, 8 দুগুণে 16, 6 হাতে রইল 1, 6 দুগুণে 12, 1 13, 3 হাতে 936। আমি মুখে মুখে করার চেষ্টা করছি, দেখো গুণগুলো, ক্যালকুলেটরটা ব্যবহার করছি না। আমার ভুল হলে কিন্তু তোমরা ধরিয়ে দেবে। 3 8 24, 4 হাতে রইল 2, 3 6 18 আর 2 20, 0 হাতে রইল 2, 3 4 12, 2 14, 1404। 468 ইন্টু, আমরা কিন্তু অঙ্ক করার সময় এরকম ট্রায়াল করে করে দেখি কি এরকম করি না, কিন্তু আমি মানেটা বোঝানোর জন্য বলছি। 4 8 32, 2 হাতে 3, 4 6 24 আর 2 3 27, 7 হাতে 2, 4 4 16 আর 2 8 1862। 468 ইন্টু 5, দেখো এই সংখ্যাগুলো একটু বদখত সংখ্যা, যেন অনেক হিসাব করতে হবে। 5 8 40, 0 হাতে রইল 4, 5 6 30, 4 4 34, 4 হাতে রইল 3, 2340। ঠিক আছে, এরকম করে আমার চলতে থাকবে। আমাকে বার করতে হবে এমন একটা সংখ্যা যেটা 520 কে যেটা দিয়ে ভাগ করলে যেটাকে 520 দিয়ে ভাগ করলে মিলে, আবার 468 কে দিয়ে ভাগ করলে। এবার দেখো আমরা কি এরকম ভাবে খালি বড় বড় গুণ করে করে দেখবো, এটাকে আমরা ছোট করে কি করে করতে পারি। আমরা পাশাপাশি এদের দুজনকে বসাবো, 520 আর 400, আর তাদের মধ্যে কমন যেটা আছে সেটা আগে নেওয়ার চেষ্টা করব। 2, তার কারণ এটা জোড় সংখ্যা, তাহলে 260 আর 3 234, আবার 2 130 আর 117। ঠিক আছে, এবার বলো দেখি 130 আর 117 মধ্যে কমন কি আছে। দেখো নামটা ভালো করে মনে না থাকলে কিন্তু অসুবিধা হবে। 130 এর কি কি উৎপাদক বলো তো? 13 আর 10, মানে 13 5 2, তাহলে 13 এর একটা উৎপাদক আছে। তাহলে 130 কে 13 দিয়ে ভাগ করলে মেরে, আবার 117 কেও 13 দিয়ে ভাগ করলে মেরে, কি করে বলো তো? 9 13 117। তাহলে আমরা একে 13 দিয়ে ভাগ করি। 13 দিয়ে ভাগ করলে এটা হলো 10 আর এটা হলো 9। 10 আর 9 এর মধ্যে আর কমন কিছু নেই। এবারে আমরা একটা কায়দা করি, আমরা এগুলোকে গুণ করতে থাকি। 2 2 13 10 9, যা যা পেলাম। তাহলে 2 গুণ 2 গুণ 13, এগুলো 2 2 13টা হচ্ছে এদের কমন, আর কমন নয় যেগুলো সেগুলোকেও আমরা নিয়ে নিলাম, যাতে আমরা এদের দুজনের মিলে যা যা গুণিতক হতে পারে আমরা একসাথে পাবো। তাহলে এটা কত হলো দেখো, 2 দুগুণে 4, 4 13 52, 52 ইন্টু 10 520, 520 ইন্টু 9, 520 গুণ 9, দেখো 9 0 0, 9 দুগুণে 18, 8 হাতে 1, 5 9 45, 1 4680। এবারে এই যে 4680 সংখ্যাটা, এটা কি করে তুমি পেতে পারবে? দেখো এরকম করতে 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 একে যখন তুমি 10 দিয়ে গুণ করবে, তখন এটা হলো 4680। আবার এই 520 কে তুমি যখন 9 দিয়ে গুণ করবে, তখন এলো 4680। তাহলে এরকম করতে করতে যে এমন একটা সংখ্যা তোমার এলো, এই 4680 4680, এটা 520 দ্বারাও বিভাজ্য এবং 468 দ্বারাও বিভাজ্য। একে 520 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 9, আর 468 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 10। তাহলে সবচেয়ে কম সংখ্যা যেটা, বা ক্ষুদ্রতম সংখ্যা,
যেটা এই দুটো দিয়ে বিভাজ্য, সেটা হচ্ছে এটা। আমাকে কিন্তু এইটা বলেনি, আমাকে বলেছে আমার ক্ষুদ্রতম সংখ্যাটি কত যার থেকে 17 বাড়ালে সেটা 520 আর 468 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 17 বাড়ালে যদি এটা হয়, তাহলে 17 বাড়ানোর আগে সংখ্যাটা কত ছিল না, 4680 মাইনাস 17, অর্থাৎ 4663। এই 4663 সংখ্যাটা কি বলতো, যার সাথে তুমি যদি 17 যোগ করে দাও, অর্থাৎ 17 বৃদ্ধি করে দাও, তাহলে যেটা উত্তর হয় 4680, সেটা 520 এবং 468 উভয় দ্বারাই বিভাজ্য এবং ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমি অঙ্কটার উত্তরটা বার করতে গেলে কি করলাম দেখো, 520 আর 468 আমরা এই দুজনের লসাগু বার করলাম, এবং লসাগু বার করার একটা পদ্ধতি তোমাদের এই অঙ্কটা গল্পের ছলে করাবার সময় আমি শিখিয়ে দিলাম। এইটা এই উৎপাদকে ভেঙে লসাগু বার করার পদ্ধতি, অনেকটা গসাগুর মতো, কিন্তু এখানে তোমার যেগুলো কমন নয়, 10 আর 9 এগুলো কমন নয়, তাকেও নিতে হবে, এই আর কি, যেটা গসাগুর সময় আমাকে নিতে হতো না। তাহলে আমরা 520 আর 468 লসাগু বার করলাম, আর তার থেকে 17 বাদ দিয়ে দিলাম। তা কেন বাদ দিলাম, কেননা বাদ দিয়ে যেটা পেলাম তাকে 17 বাড়িয়ে দিলে ওই সংখ্যাটা আসে, যেটা 520 এবং 468 দ্বারা বিভাজ্য, এবং ক্ষুদ্রতম মানে সবচেয়ে কম এরকম সংখ্যা, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ লসাগু। তারপরের অঙ্কটা দেখি, করে আমরা আজকের এই পাঠটা শেষ করব। আমি এগুলোকে একটু মুছে দিই যাতে এই পাতায় জায়গাটা হয়। পাহাড়ের চূড়ো থেকে দুটি বাতিঘর দেখা যায়। বাতিঘর মানে কি বলতো, তোমার ধরো একটা পাহাড়, তার পাশ দিয়ে একটা অনেক বা কিছুটা দূর দিয়ে একটা সমুদ্র যাচ্ছে, সেই সমুদ্র দিয়ে ধরো কোনো জাহাজ যাচ্ছে। এবারে আমি সেই জাহাজটাকে পর্যবেক্ষণ করতে চাই, তাহলে আমি একটা আলো ঝলকানি দেব, ফ্ল্যাশ করব। আমার দুটো বাতি ঘর আছে, এইটা একটা ঘর, আর আরেকটা আমরা লাল রঙে আঁকি, সেটা একটা। তাহলে দুটো আলাদা বাতি ঘর থেকে এই বাতিগুলো মানে আলোগুলো ফ্ল্যাশ করে বা ঝলক দেয়। প্রথম যে বাতি ঘর, সেটাতে 8 সেকেন্ডে একবার ফ্ল্যাশ, প্রতি 8 সেকেন্ড, আর অন্যটাতে 15 সেকেন্ডে। তাহলে তারা যদি এখন ফ্ল্যাশ করে একই সময়ে, আবার কতক্ষণ পরে তারা আবার ফ্ল্যাশ করবে। তাহলে দেখো, এই যে এই আমরা এভাবে যদি দেখি, এই যে বাতি ঘর, এখানে আমরা এটাকে এই রংটা, নীল রংটা দিয়ে দিচ্ছি। এখানে আলোটা 8 সেকেন্ড অন্তর ফ্ল্যাশ করছে, তারপরে আলোটা কখন কখন ফ্ল্যাশ করছে দেখো, 8, 16, 24, এগুলো সব 8 গুণ 1, 8 গুণ 2, 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, এরকম করে করে চলতে থাকবে। ঠিক আছে, আবার এ প্রথমে 15 সেকেন্ড, তারপরে 30 সেকেন্ড, তারপরে 45 সেকেন্ড, এরকম করে করে চলতে থাকবে। তাহলে দুজনেই ঝলকাবে কখন, দেখো এ যখন আবার ঝলকাচ্ছে 16 সেকেন্ডে, তখন কিন্তু এ নেই, এ ঝলকাচ্ছে 30 সেকেন্ডে, আবার 30 সেকেন্ডে এ নেই। এ আবার যখন ঝলকাচ্ছে 24 সেকেন্ডে, তখন এ নেই, কেননা এ 30 এর পরে 45। তাহলে এ আবার দেখো 24 এর পরে 32 সেকেন্ড যখন হলো, এই নীল আলোটা ঝলকাচ্ছে, তখন কিন্তু লাল আলোটা ঝলকাচ্ছে না, ওটা 30 সেকেন্ডে ঝলকে আবার 45 সেকেন্ডে ঝলকে। তাহলে আমার বার করতে হবে কি, কমন একটা ন্যূনতম সময় পরে, যখন
এই নীলটাও ঝলকাবে আবার লালটাও ঝলকাবে। তাহলে সেটা আমরা কি করে বার করব? এই যে আমরা বার করছি 8, 16, 24 এগুলো হচ্ছে এর গুণিতক। তাহলে 8 এর গুণিতক আমরা বার করছি এইখানে, আর 15 এর গুণিতক আমরা বার করছি এইখানে। এই গুণিতক গুলো কি বলছে? কখন কখন নীল আলোটা ঝলকায়, কখন কখন লাল আলোটা ঝলকায়। আর নীল আর লাল একসাথে ঝলকায় যখন এই দুটোর সাধারণ গুণিতক আমরা পাই, অর্থাৎ নীলটাও আছে লালটাও আছে। তাহলে সেটা কোনটা? না, সবচেয়ে প্রথমে সেটা হচ্ছে যখন 8 আর 15 সবচেয়ে ছোট সাধারণ গুণিতক, অর্থাৎ 8 আর 15 লসাগু। তোমরা যদি এই অঙ্কটাকে দেখো তাহলে দেখবে 8 আর 15 মধ্যে না কোনো সাধারণ উৎপাদক নেই। তাহলে তাদের লসাগু কি বলতো? 8 গুণ 15। কেন বলতো? তাদের কোনো সাধারণ উৎপাদক নেই। তাহলে তাদের উৎপাদক গুলো কি? 8 আর 15ই তাদের উৎপাদক সবচেয়ে বড়। তাহলে তাদের যে সাধারণ উৎপাদক এই গুণিতক, সেই সাধারণ গুণিতকটা এমনই একটা যেটাকে 8 দিয়ে ভাগ করলেও মিলবে, 15 দিয়ে ভাগ করলেও মিলবে। যাকে 8 দিয়ে ভাগ করলেও মিলবে আর 15 দিয়ে ভাগ করলেও মিলবে, তাকে 8 গুণ 15 দিয়ে ভাগ করলে মিলবে, অর্থাৎ 120 দিয়ে ভাগ করলে মিলবে। তাহলে এখন যদি তারা একসাথে ঝলকায়, আবার 120 সেকেন্ড পরে অর্থাৎ 2 মিনিট পরে এই লাল আর নীল আলো দুটো একসাথে ঝলকায়। এই অঙ্কটা থেকে না আমরা একটা জিনিস শিখলাম। কি শিখলাম বলতো? না, আমরা শিখলাম যে যদি দুটো সংখ্যা থাকে যাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক না থাকে, তাহলে তাদের লসাগু হচ্ছে সংখ্যা দুটোর গুণফল। এটা আমরা এই উদাহরণটা দিয়ে শিখলাম, আর কিছু অঙ্কও করলাম। তাহলে আজকে আমরা কি শিখলাম দেখো। আজকে আমরা যেটা শিখলাম, আগের দিন যেটা শিখেছিলাম তার থেকে একটু এগোলাম। গুণিতক এবং গুণনীয়ক এগুলো কটা কটা হতে পারে এটা আমরা জানলাম। যদি দুটো সংখ্যা বা তিনটে সংখ্যা দেওয়া থাকে তাহলে তাদের সাধারণ গুণনীয়ক গুলো বার করে তার মধ্যে সবচেয়ে বড়টা কি করে বার করতে হয়, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু, সেটা আমরা মৌলিক উৎপাদকে ভাঙা এবং ভাগ পদ্ধতি দুভাবে শিখলাম। আমরা এই সংখ্যাগুলো যা দেওয়া আছে তার সাধারণ গুণিতক, অর্থাৎ নামটা লিখলে যা হয়, সেইগুলোর মধ্যে সবচেয়ে ছোটটা যেটা অর্থাৎ লঘিষ্ঠ, তাকে বলে লসাগু, এটা জানলাম। এবং সেই লসাগুটা কি করে এইরকম উৎপাদকে ভেঙে করতে হয় সেটাও আমরা বার করলাম, এবং দু একটা কথার অঙ্ক দিয়ে এইগুলো ব্যবহার করা শিখলাম। আজকে তাহলে এই অবধি থাক। পরের দিন লসাগু গসাগুর অঙ্ক নিয়ে আবার আমরা চর্চা করব।